ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আজকে তোমাদের আমি আমাদের ইউনিট 1 এর টিচিং অ্যাপটিটিউড দিয়ে শুরু করব। তার আগে আমি সুলতান স্যার তোমাদের নতুন ভাবে শুরু করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকেই? হ্যাঁ স্যার। আমাদের হচ্ছে টিচিং অ্যাপটিটিউড থেকে রেসপন্স করবে। টিচিং অ্যাপটিটিউড থেকে আমাদের প্রত্যেকে জানো টোটাল আমাদের কোশ্চেন 5টা থাকে। টোটাল মার্কস যারা আগে পড়াশোনা করেছো বা আগে পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকেই জানো। আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে হচ্ছে 6টা পার্ট আছে, মানে হচ্ছে ইউনিটের মধ্যে হচ্ছে আমাদের অধ্যায় ভাগ করা আছে হচ্ছে 6টি। তার মধ্যে আমি আজকে তোমাদের টিচিং কনসেপ্ট, অবজেক্টিভ, লেভেল অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স এন্ড বেসিক রিক্রুটমেন্টস এটা আমি তোমাদের পড়াবো। এই দেখো আমি শুরু করছি। এখানে তোমাদের জানতে হবে খুব সিম্পল একটা বিষয় যে হোয়াট ইজ টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড কেউ বলতে পারবে যে টিচিং অ্যাপটিটিউড বিষয়টা কি? স্যার ক্ষমতা। ক্ষমতা। অ্যাপটিটিউড মানে হচ্ছে দক্ষতা বা ক্ষমতা। টিচিং দক্ষতা। টিচিং দক্ষতা বলতে তোমরা কি বোঝো? শিখুন। বলো। পড়ার দক্ষতা। পড়ানোর দক্ষতা। হ্যাঁ, টিচিং অ্যাপটিটিউড পড়ানোর দক্ষতা। দেখো আমাদের এই টিচিং অ্যাপটিটিউড বুঝতে গেলে দেখবে যে টিচিং অ্যাপটিটিউডটা বুঝতে গেলে যারা তোমরা এই প্রাইমারি পরীক্ষা দিয়েছো বা হচ্ছে যে মানে দেখবে তোমাদের যে আমাদের প্রাইমারি পরীক্ষাগুলোতে যারা দিয়েছো তারা দেখবে যে টিচিং অ্যাপটিটিউডে যে হচ্ছে আমাদের যে শিশু মনস্তত্ত্ব বিষয়টা এখানটা চলে আসবে। দেখবে এটা বলছে টিচিং অ্যাপটিটিউড আমরা কাকে বলবো, হোয়াট ইজ টিচিং অ্যাপটিটিউড। দেখো এখানে আমরা করেছি ইট ইজ দ্য প্রসেস টু শেয়ার ইউর নলেজ। মানে আমরা কি করবো এটা বলতো, যে প্রসেসটা হচ্ছে কি যে টিচিং অ্যাপটিটিউড মানে হচ্ছে দেখবে যে টিচিং অ্যাপটিটিউড বিষয়টার মধ্যে দেখবে যে আমরা যখন ক্লাসরুমে যাব তখন হচ্ছে দেখবে যে শেয়ার ইউর নলেজ। শেয়ার ইউর নলেজ বলতে কি বুঝিয়েছে বলতো? কার কার মধ্যে নলেজ শেয়ার করা? টিচার এন্ড স্টুডেন্টের মধ্যে। গুড। এই জিনিসটাই টিচিং অ্যাপটিটিউড। আমরা যখন ক্লাস করতে যাই, যখন আমরা ক্লাসরুমে যাই তখন কিন্তু সবসময় দেখবে যে আমরা নলেজ শেয়ার করি। শিক্ষক যেমন শিক্ষার্থীর কাছে নলেজ শেয়ার করে, শিক্ষার্থীর কাছ থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। হেল্প আদার্স টু অ্যাচিভ দেয়ার গোল। আমরা তখনই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো যখন আমরা একে অপরের নলেজ, জ্ঞান আমরা কি করব, শেয়ার করব। আর এটাই হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এখানে দেখো টিচিং সম্পর্কে আমাদের বিভিন্ন মনীষী বিভিন্ন কথা বলে গিয়েছেন। তার মধ্যে একটা বিখ্যাত, আমি এখানে এটাই তুলেছি এই কারণে যে এই উক্তিটার সঙ্গে, এই বাণীটির সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। কিন্তু তোমাদের এখানে আমি একটা প্রশ্ন করব যে এই টিচিং এর এই এখান থেকে দেখবে একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিই যে এরকম কিছু কিছু সময় প্রশ্ন চলেই আসে যে একটা কোটেশন দেওয়ার পরে বলবে যে এই কোটেশনটি, উক্তিটি কে করেছেন। এটা একটা এই তোমাদের আমি বলে যে কিছু কিছু পয়েন্ট আমি বলে দেব, সেই পয়েন্ট গুলো ধরে ধরে পড়বে। যেমন আমি তোমাদের বলি যে এখানে বলছে এই পয়েন্ট গুলো ধরে তোমরা পড়বে। সেটা হচ্ছে বারবার করে বলছি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটা যে কোনো কোটেশন তুলে দিয়ে বলবে যে এই কোটেশনটি কে বলেছেন। এই কোটেশনটি কে, আমি যেটা লিখেছি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ ম্যান। এটা আমরা এর মধ্যে দিয়ে কি বুঝাতে চেয়েছে বলো তো স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছে যে প্রত্যেকেরই একটা অন্তর্নিহিত সত্তা আছে এবং সেই সত্তাটাকে বহিঃপ্রকাশ করে আনার নামই হলো শিক্ষা। গুড। তোমার নাম কি? সুব্রত দে। খুব সুন্দর। যে আমাদের দেখবে যে আমাদের ভিতরে স্বামী বিবেকানন্দ যে জিনিসটা বুঝাতে চাইছে যে শিক্ষাটা আমাদের ভিতরেই আছে। আমরা সমস্ত কিছু আমাদের সেটাকেই বহিঃপ্রকাশেই হচ্ছে আমাদের শিক্ষা। দেখো এখানে এই জিনিস তোমাদের এরকম বলছে যে এরিস্টটলও বলেছে যে এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি।
এরকম কিন্তু অনেক রকম তোমাদের কোটেশন দিয়ে এখান থেকে একটা পয়েন্ট করে রাখো যে এই কোটেশনটাই আসবে এমন মানে না। আমার প্রশ্ন বলার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এরকম বিখ্যাত কয়েকজন মনীষীর এডুকেশন টিচিং সম্পর্কে কয়েকটা কোটেশন তোমরা কিন্তু মনে রাখবে, এটা একটা পয়েন্ট করো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপর দেখো এখানে অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, এখানে বলছে নেচার বিহেভিয়ার টু ডু সামথিং। টিচিং অ্যাপটিটিউড এ ন্যাচারাল এবিলিটি টু টিচ। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যে ন্যাচারাল এবিলিটি টু টিচ। বা এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে বলতো? কে বলতে পারবে? স্যার বুঝতে পারিনি কথা স্যার। ন্যাচারাল এবিলিটি টু টিচ, হ্যাঁ দেখবে যে টিচিং অ্যাপটিটিউডটাই হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে মানে হচ্ছে কোন এর মধ্যে শিক্ষার মধ্যে যেখানে কৃত্রিমতা থাকবে না, যেখানে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথাগুলো বারবার বলেছেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বলেননি, অন্যান্য ঠিক আছে রুশো এই কথাটি বলেছেন, নো ফর্মাল লার্নিং, নেচার ইন দ্য অনলি টিচার। মানে হচ্ছে আমরা প্রকৃতির মধ্যে দিয়ে শিখবো, অন্যান্য ভাবে শিখবো, সেটা কৃত্রিমতা নয়, সেটা হচ্ছে স্বাভাবিক ভাবে শিখবো, সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে দিয়ে শিখবো। সেটাই হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন এটা, যে লার্নিং মাস্ট বি প্লেস ইন নেচার ফ্রম নেচার। মানে আমরা প্রকৃতির মধ্যে থেকেই কিন্তু শিখবো, তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, আর শিক্ষা হবে একদম ন্যাচারাল। এই পয়েন্টগুলো এখান থেকে তোমাদের আমি যে পয়েন্টগুলোর কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট লিখে রাখবে যে এই উদ্ধৃতিগুলো বা এই কোটেশন গুলো কে বলেছেন। তোমরা বিখ্যাত বিখ্যাত মনীষীদের রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো, ফ্রয়েবেল থেকে শুরু করে এই সমস্ত এরিস্টটল, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এই সমস্ত মানুষের কোটেশন গুলো তোমরা কিন্তু লিখে কিন্তু বারবার রিমাইন্ড করার চেষ্টা করবে যে কে বলেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপরে কনসেপ্ট অফ টিচিং, আমরা যে টিচিংটা পড়বো সেই কনসেপ্ট, তোমরা কি পেজটা কি দেখা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা মাথায় রাখবে যে টিচিং ইজ এ কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দটি কেন ব্যবহার করলাম বলতো? মানে এটা যোগাযোগের ছাত্র এবং টিচারের যে একটা সম্পর্ক, মানে যোগাযোগ। এখানে কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, অবশ্যই সেটা হচ্ছে টিচিং ইজ এ কমিউনিকেশন বিটুইন টু or more person who influence each other by idea and learn something into the progress interaction. এটাই হচ্ছে কনসেপ্ট অফ টিচিং। টিচিং কখনোই আমরা এককভাবে হতে পারে না। ক্লাসরুমে তুমি একাই পড়াচ্ছ, বেঞ্চগুলো আছে আর কিচ্ছু নেই, চেয়ার টেবিল আছে আর ফ্যান চলছে আর কিচ্ছু নেই, ফাঁকা, তোমার কি টিচিং হবে? না স্যার। একটা ছাত্র একাই বসে আছে, তার পাশে শিক্ষক নেই, টিচিং হবে? না স্যার। কিন্তু একটা ছাত্রের পাশে আরো 5 জন ছাত্র বসে আছে, তারা গল্প গুজব করছে, টিচিং হবে? না স্যার। হবে না কেন? কারণ এটা তো লার্নার সেন্ট্রিক টিচিং। মানে ধরে নাও তোমরা বন্ধুরা, দেখো শিক্ষা শুধু শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় এটা নয়, শিক্ষা কিন্তু বন্ধুদের কাছ থেকেও পাওয়া যায়, শিক্ষার্থী একে অপরের কাছ থেকেও কিন্তু পাওয়া যায়। সেই স্লাইডটা আমি তোমাদের শেষে দেব, দেখবে যে কি করে আমরা গ্রুপ কমিউনিকেশন করছি, এটার মধ্যেও কিন্তু শিক্ষা আছে। তাই বলছে এখানে দেখো, টিচিং ইজ দ্য কমিউনিকেশন বিটুইন টু এন্ড মোর পারসন। প্রত্যেকে বুঝতে পারলে? হ্যাঁ। তারপর পয়েন্টটা দেখো, টিচিং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য প্রোগ্রেস অফ এডুকেশন। প্রোগ্রেস অফ এডুকেশন, শিক্ষা, টিচিং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ প্রোগ্রেস অফ এডুকেশন। এই প্রোগ্রেস শব্দটি দিয়ে আমরা বিভিন্ন ভাবে ইয়ে করতে পারি। প্রোগ্রেস অফ এডুকেশন, এই জায়গায় দেখবে যে টিচিং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সত্যি তাই। দেখবে শিক্ষা ছাড়া, এখানে শিক্ষা ছাড়া দেখবে, এই শিক্ষা ছাড়া কোন জাতির কিন্তু উন্নতি হতে পারে না, পারে কি? না স্যার। হ্যাঁ,
টিচিং ইজ এ ইম্পর্টেন্ট, সমস্ত ক্ষেত্রেই, আমাদের উন্নতির ক্ষেত্রে বলো, আমাদের বিকাশের ক্ষেত্রে বলো, কারণ এই টিচিং অ্যাপ্টিটিউড করতে গেলে আমাদের কিন্তু এখানে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক মানে শিশুর বৃদ্ধি বিকাশ, তার সামাজিক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার মনে আনতে হবে। টিচিং ইজ such activity which is helpful both teacher and their student. টিচিং ইজ such activity which is helpful both teacher and their student. এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে বলতো? এই জিনিসগুলো বুঝতে হবে, এই পয়েন্টগুলো কিন্তু আসবে তোমাদের, কিভাবে প্রশ্ন আসবে সেটা বলে দেবো এখানে। বলো একজন। টিচিং হলো কি একটা অ্যাক্টিভিটি যার মাধ্যমে টিচার আর স্টুডেন্টের মধ্যে ইয়ে হয় আর কি। হ্যাঁ, একে অপরে আমরা হেল্পফুল হই। দেখবে একে অপরে আমরা হেল্পফুল হই এই কারণেই যে আমরা হেল্পফুল হলেই আমাদের টিচিংটা কিন্তু সম্পূর্ণ হবে। যতক্ষণ আমরা একে অপরের প্রতি হেল্পফুল হব না, তখনই দেখবে, একটা এক্সাম্পল দিই, আমি ক্লাসে গিয়েছি বা তোমরা কোনো ক্লাসে একটা পড়াতে গিয়েছো, গিয়ে দেখছো যে সেখানে ছাত্ররা তোমার কথা কিন্তু শুনছে না বা তারা হট্টগন্ডগোল করছে, তাহলে কিন্তু টিচিং কনসেপ্টটা ক্লিয়ার কখনোই হবে না, টিচিং কিন্তু সাকসেসফুল হবে না। দেখো টিচিং, আরেকটা পয়েন্ট, এইগুলো পয়েন্ট তোমাদের দেখবে যখন প্রশ্ন আসবে টিচিং সম্পর্কে, তোমাদের কিন্তু এরকম 4-5টা করে পয়েন্ট দিয়ে বলবে যে এর মধ্যে কোনগুলো যে কনসেপ্ট অফ টিচিং সম্পর্কে সঠিক। জানো তো যারা পরীক্ষা দিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম এই যে আমি ছোট ছোট লাইনগুলো দিয়েছি, এরকমই লাইন দেবে যে কনসেপ্ট অফ টিচিং, বলবে এর মধ্যে কোনগুলো কনসেপ্ট অফ টিচিং সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট, এ বি ই ডি এভাবে দেওয়া থাকবে। তোমাদের কিন্তু এইগুলো কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। টিচিং স্টুডেন্ট নলেজ ইনক্রিজ। টিচিং কি করে? শিক্ষা, টিচিং হচ্ছে এক শিক্ষার্থীর মনে যে আমাদের নলেজে ইনক্রিজ করে, হিজ বিহেভিয়ার উইল অলসো বিকাম গুড। তাই তো? শিক্ষা ছাড়া, ঠিক আছে, এমনকি তার ব্যবহার ভালো, বিকাম গুড মানে হচ্ছে ভালো থেকে আরো ভালো করতে সাহায্য করে কিন্তু শিক্ষা। টিচিং ইজ এ পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস। It is required to bring specific change in person according to the need, society and environment in which he is living. এর মধ্যে দিয়ে কি বুঝাতে চাইলাম বলতো? কি বুঝাতে চেয়েছে? কে শেয়ার করবে? এটা স্যার বুঝাইতে চেয়েছি যে টিচিং টিচিং হলো গিয়ে একটা মানে লার্নিং মানে শেখার একটা প্রসেস আর কি, যার মধ্যে দিয়ে আমরা একজন পার্সন আর আরেকজন পার্সনের মধ্যে মানে সোসাইটির মধ্যে এনভায়রনমেন্ট আমরা কিরকম মানে বাস করি এইটা আর কি ইয়ে করতে চাইছি। হ্যাঁ, দেখবে নিড অফ সোসাইটি, দেখবে আমাদের সমাজে, এখানে দেখবে যে আমাদের সমাজে প্রয়োজনীয়, আমাদের সমাজে সঠিকভাবে চলতে সাহায্য করে। এনভায়রনমেন্ট ইন হুইচ লিভিং, যেখানে আমরা বসবাস করি সেখানেও আমাদের একজন পার্সন হিসাবে, যে ঠিক আছে, স্পেসিফিক চেঞ্জ অফ পার্সন হিসাবে আমাদের বসবাস করতেও সুবিধা লাগে। দেখবে এখানে হচ্ছে সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন হুইচ ইন লিভিং, যেখানে আমরা বসবাস করি। শিক্ষা কিন্তু আমাদের সেখানে দেখবে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, মানুষ সমাজের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে, এখানে একটা পয়েন্ট হচ্ছে সামাজিকীকরণ। মানুষ কিভাবে সামাজিকীকরণ হবে, এটা আমাদের কিন্তু টিচিং এর কনসেপ্ট থেকেই কিন্তু চলে আসে। এই যে তোমাদের যদি বলে প্রশ্ন, এখান থেকে কিন্তু আমি দুটো স্লাইড থেকে দুটো প্রশ্ন বললাম। একটা হচ্ছে ওখান থেকে কে কে বলেছে এই পয়েন্টগুলো লিখে রাখো, যখন নেক্সট বই পড়বে বা যখন নোট পড়বে তখন কিন্তু এই সমস্ত লক্ষ্য রাখবে যে কনসেপ্ট অফ টিচিং থেকে কিন্তু এরকম তোমাদের কিন্তু কখনোই একটা লাইন দিয়ে একটা প্রশ্ন আসবে না, 4-5টা প্রশ্ন বলবে কনসেপ্ট অফ টিচিং এর মধ্যে কোনটা ঠিক। নেক্সট দেখো, অবজেক্টিভ অফ টিচিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। টু প্রোভাইড নলেজ, এগুলো তোমাদের প্রত্যেকে জানো। আমাদের ডেভেলপমেন্ট অফ ভ্যালুস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের বর্তমান সমাজে যে জিনিসের কিন্তু যে মূল্যবোধের বিকাশ, যেটার কিন্তু
বড্ড অভাব দেখা দিয়েছে। আর এটাই কিন্তু শেখায় হচ্ছে টিচিং এর উদ্দেশ্যই হচ্ছে যে ডেভেলপমেন্ট করে ভ্যালুস মানে মূল্যবোধের বিকাশ করতে সাহায্য করে। বুঝতে পারছো? তারপরে কি করে? টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল অফ স্টুডেন্ট ইনক্লুডিং মেথোলজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, হাইপোথিসিস। এর মধ্যে কি বোঝাতে চেয়েছে? বলো। এটার মধ্যে স্যার লার্নিং স্কিল যেটা মানে আমাদের মধ্যে হ্যাঁ। স্টুডেন্টের মধ্যে যেটা স্কিল আছে ওইটা আর কি হ্যাঁ। ইমপ্রুভ করে ডেভেলপ করে। আর ক্রিটিক্যাল মানে থিঙ্কিং এর মানে সব দিক দিয়ে আর কি ইনক্লুডিং মানে মেথোডোলজি, তারপর Critical ক্রিটিক্যাল thinking। থিঙ্কিং, হ্যাঁ, হুম। ক্রিয়েটিভিটির দিক দিয়েও, হাইপোথেসিস এদের দিক দিয়েও মানে Good. আমাদের স্কিলটা আমরা- ডেভেলপমেন্ট করে। একটা শিক্ষাই কিন্তু আমাদের লার্নিং স্কিল কিন্তু আমাদের স্টুডেন্টকে আমাদের ভালো সমালোচক হতে, মানে ভালো সমালোচক বলতে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ভালো কিছু ভাবনা চিন্তা করতে, সৃজনশীলতা, রাইটিং অ্যাক্টিভিটি এবং হাইপোথিসিস ভালো ভালো অনুমান কল্পনা করতেও কিন্তু আমাদের লার্নিং স্কিল ইমপ্রুভ করতে টিচিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, এই পয়েন্ট মাথায় রাখবে। টু ডেভেলপ এ সেন্স অফ সলিটারি ব্রাদারহুড, টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে? টিচিং এর মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হয় আর কি, ওই সলিটারিটি হয়, তারপর ব্রাদারহুডের মধ্যে, টিম ওয়ার্কের মধ্যেই হয়, আর লিডারশিপের মধ্যেই হয়। হ্যাঁ, এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এখান থেকে কিন্তু অবজেক্টিভ অফ টিচিং এইভাবেই পয়েন্ট আসবে, তোমাদের কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে। টু প্রিপেয়ার স্টুডেন্ট টু বি বেটার সিটিজেন অফ টুমরো, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বর্তমান সমাজ। টু প্রিপেয়ার স্টুডেন্ট মানে আমাদের টিচিং আমাদের কি করে প্রস্তুত করে ছাত্রদের যে ভবিষ্যতে তারা যেন একজন ভালো সুনাগরিক হয়, সেই দিকটাও কিন্তু টিচিং এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপর দেখো, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই, এর স্ক্রিনশট পুরোটা করে রাখো। এই পেজটা যদি তোমরা পড়ে রাখো, এখান থেকে টিচিং অ্যাপটিটিউড থেকে একটা প্রশ্ন আসবেই। আমি প্রত্যেকটা এখানে বিষয়টা দেখবে, অবজেক্টিভ টিচিং মডেল, ব্লুম ট্যাক্সোনমি ও গ্যাং এন্ড ব্রিক্স, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বারবার প্রতি বছর আসে। যারা প্রশ্ন পরীক্ষা দিয়েছো তারা দেখবে প্রতি বছর প্রায় এই দুটো থেকেই প্রশ্ন আসবেই, তাই তো? এখান থেকে কিছু কিছু বিষয় আমি তোমাদের এখানে ইনক্লুড করেছি, দেখবে বেঞ্জামিন ব্লুম কত সালে এটা হয়েছিল, এই মডেলটি কত তৈরি করেছিল, এই সালটি মনে রাখবে। কত সাল? 1956 হ্যাঁ, 1956, 1956 সালে কিন্তু এটা নোট ডাউন করে নাও। তিনি কোটি মডেলের কথা বলেছিলেন। দুটো কোটি মডেলের কথা বলেছিলেন বলতো, যারা তোমরা আগে পরীক্ষা দিয়েছো বলো, তোমাদের রিভাইজ হয়ে যাবে। তিনটে মডেল। হ্যাঁ, তিনটি মডেল কি কি? একটা হচ্ছে Body level, কগনিটিভ understanding ডোমেন, level. আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন, আর একটা হচ্ছে এফেক্টিভ ডোমেন। কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর মানে ব্রেইন, Good. মাইন্ড এন্ড হ্যান্ডস। হ্যাঁ, যে দেখবে এখানে তোমাদের বলি এই কোটা জিনিস ভালো লাগবে, কগনিটিভ, ইফেক্টিভ এন্ড সাইকোমোটর। কিন্তু এটা তো আমরা প্রত্যেকে জানি, এটা নিয়ে প্রশ্ন আসবে না। তোমাদের বলবে না যে ব্লুম ট্যাক্সোনমির হচ্ছে মডেল কোটি ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে ভাগ করা যায়, কি কি ভাগ করা যায়, কগনিটিভ, ইফেক্টিভ আসবে না। কিন্তু এটা কোন কোন দিকটাকে ফোকাস করে এই প্রশ্নটা আসবে। কগনিটিভ কোন দিকটা ফোকাস করে? নলেজ। এটা কিন্তু মাথায় রাখবে যে তোমরা সবসময় লিখে রাখবে কগনিটিভের সঙ্গে, এই স্ক্রিনশট করে রাখবে, ওটা কগনিটিভের সঙ্গে আমরা যুক্ত করতে পারি নলেজকে। কারণ কগনিটিভ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ভিত্তিক। তাহলে আমরা মাথায় রাখবে যে কগনিটিভের সঙ্গে
তোমাদের যখন ক্রম নির্ণয় করতে আসবে তখন কিন্তু কগনিটিভের সঙ্গে নলেজকে আমরা শেয়ার করব। কগনিটিভের সঙ্গে ফোকাস অফ নলেজ। ইফেক্টিভ, এটা ফোকাস কি করে? স্কিল। হ্যাঁ, স্কিলকে ফোকাস করে, দক্ষতাকে ফোকাস করে। তার সঙ্গে সঙ্গে এটাকে আমরা দুটি প্রপোজ বাই, এটাকে প্রপোজ কে করেছিল? হ্যাঁ, এটাই পয়েন্টের মধ্যে রাখবে। আর এটাকে ইফেক্টিভ ডোমেইনটাকে আমরা বলি যে ইট ইজ ইমোশনাল বেসিস। তাহলে এটা হচ্ছে নলেজ বেসড, আর এটাকে কি বলবো আমরা? হ্যাঁ, দেখো তাহলে এখান থেকে এই জায়গায় থেকে এই ইফেক্টিভ ডোমেইন থেকে আমরা কিন্তু তিনটে প্রশ্ন পেয়ে গেলাম। তিনটা, একটা হচ্ছে কত সালে, 1956 সাল। তারপর হচ্ছে কগনিটিভ ডোমেইনটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, ফোকাস কার সঙ্গে ফোকাস করছে, নলেজের সঙ্গে। ইফেক্টিভ ডোমেইনটা কার সঙ্গে, স্কিল। আর এটাকে প্রপোজ কে করেছিল, আর এটাকে আমরা কোন বেসিসের মধ্যে আনতে পারি? ইট ইজ ইমোশনাল বেসিস। সাইকোমোটর, এটা হচ্ছে ফোকাস কাকে করছে বলো? হ্যাঁ, অ্যাটিটিউড। এটা দেখবে এই জায়গায় আরেকটা বলি, এটাকে আমরা সব সময় বলি যে অলসো নো, এটাকে সাইকোমোটর ডোমেইনটাকে আমরা সব সময় এটা কার সঙ্গে আরেকটা নামে চিনি আমরা, কি নামে? হ্যাঁ, এই যে দেখো এই কয়েকটা প্রশ্নের মধ্যে দিয়ে এই প্রশ্নটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে একটা সাইকোমোটর ডোমেইনটাকে আমরা অন্য কোন নামে চিনি। বুঝতে পারলে? এরপর আমি ছবি আগে দেখো, পাশে একটা ছবি দিয়েছি, এই ছবিটাকে আমি তোমাদের অ্যানালাইসিস করবো একটু করে। তারপর হচ্ছে আমরা দেখবো যে এই ছবিটাকে আগে একটু অ্যানালাইসিস করে দিই। দেখো এখান থেকে যে প্রশ্নটা আসে, এই তিনটে প্রশ্ন তো আসবেই, তার সাথে সাথে আরেকটা প্রশ্ন আসবে যে এইগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। ব্লুম ট্যাক্সোনমির দ্য কগনিটিভ ডোমেইনটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। তার মধ্যে দেখো যে কি কি বলতে পারবে কেউ? দেখো এখানে তোমরা কিন্তু এই যে বিষয়গুলো কগনিটিভ ডোমেইনে এই কয়েকটা এই মানে কয়েকটা পয়েন্ট আছে এখানে। দেখো নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস এন্ড এভলিউশন। এটা কিন্তু এই পরপর এই কয়েকটাকে কিন্তু তোমরা কি করবে, পড়ে রাখবে, কারণ এখান থেকে এই পার্ট থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। যে এরপরে সিরিয়ালি দেবে, যে এর মধ্যে বলবে যে 3-4 দেওয়ার পরে বলবে এর মধ্যে কোনগুলো যে হচ্ছে কগনিটিভের মধ্যে পড়ছে, কগনিটিভ ভাগের মধ্যে পড়ছে। আর এটা কত সালে রিভাইজ হয়েছিল বলো তো? 2001। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। ব্লুম ট্যাক্সোনমি শুরু হয়েছিল 1956 সালে কগনিটিভ ডোমেইনটাকে। এটাকে রিভাইজ হয়েছিল 2001 সালে। কে রিভাইজ করেছিল? লরিন অ্যান্ডারসন। হ্যাঁ, লরিন অ্যান্ডারসন আর ডেভিড ক্রেথওয়েল। এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবে যে এটা রিভাইজ কত সালে হয়েছিল এবং রিভাইজ কে করেছিল। রিভাইজ করার পরে কি কি ইনক্লুড করেছিল? নতুন করে মানে আগে 5টা ছিল, আগে 5টা ছিল। হ্যাঁ, আগে 5টা ছিল, পরবর্তীকালে 6টা নিয়ে এসছে। ঠিক আছে, তার মধ্যে কি কি আছে এটা কিন্তু মাথায় রাখবে। তার মধ্যে বলো, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইসিস, অ্যানালাইজিং, ক্রিয়েট। এই যে দেখো এই কয়েকটা, এর মধ্যে দেখবে যে আগে ছিল 5টা, তারপরে হচ্ছে যে লরিন অ্যান্ডারসন আর ডেভিড এরা মিলে আরো 6টা ইনক্লুড করলো। এই দিকটা কিন্তু নজর রাখবে যে এই প্রশ্নগুলো আসবে যে লরিন অ্যান্ডারসন কিন্তু এখানে তোমাদের আগে আমাদের দিত, যখন আমরা প্রথম পরীক্ষা দিতে যাই তখন দিত, দেখবে যে হচ্ছে বলবে যে কগনিটিভ ডোমেইনের মধ্যে এইগুলো কোনগুলো পার্ট, কিন্তু এটা দিচ্ছে না, এখন দিচ্ছে রিভাইজটা দিচ্ছে। তাই তোমরা কি করবে, রিভাইজের এই যে 6টা
অংশ দিয়েছে সেটা কিন্তু মুখস্থ রাখবে একদম, যে এর মধ্যে কোনটা কোনটা দিচ্ছে এবং কার পরে কার। যে তুমি রিমেম্বার পড়লে আর এই দিকে হচ্ছে ক্রিয়েটিং পড়লে আর বাকিগুলো মাথায় রাখলে না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ দেখে যাবে, কারণ এখন দিনের পর দিন কিন্তু ইউজিসি প্রশ্ন দেখেছিল তো, এর আগের প্রশ্নটা কি কঠিন করেছে যেটা ক্যান্সেল হলো। হ্যাঁ স্যার, ইয়েস। কিন্তু দিনের পর দিন এরপরে যে পরীক্ষাটা দেবে, এই পরীক্ষাটা আরো কঠিন প্রশ্ন হবে। তুমি যে 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 সহজ গুলো জেনে যাচ্ছ, সে গিয়ে দেখবে যে এগুলো একটাও নেই। তোমাদের এই যে বললাম একটু আগে, ক্রিটিক্যাল থিঙ্কিং ভাবে পড়তে হবে যে কোন কোন বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদের আমরা প্রত্যেকে জানি বেঞ্জামিন ব্লুম 1956 সালে তৈরি করেছে, কিন্তু এটা দেবে না, দেবে যে কগনিটিভ ডোমেইন কত সালে রিভাইজ হয়েছিল, এমন কে কে করেছিল। এই প্রশ্নগুলো কিন্তু এর মধ্যে আসবে। তারপরে আমরা আরেকটা স্লাইডে এখানে পরবর্তীতে যাচ্ছি, আরেকটা স্লাইডে আছে, তারপর যে ইফেক্টিভ ডোমেইন গুলো আমরা দেখবো, সাইকোমোটর ডোমেইনটা দেখবো। তার আগে আমি দেখবে গ্যাংস এন্ড ব্রিগস এর মডেলের সম্পর্কে আলোচনা করি। কিন্তু বর্তমানে ব্লুম ট্যাক্সোনমি থেকেই গ্যাংস এন্ড ব্রিগস এর বেশি আসছে। এখান থেকে কি কি মাথায় রাখতে স্যার ক্লিয়ার আসছে না, হ্যাঁ শুনতে পাচ্ছ? কথাগুলো ক্লিয়ার আসছে না স্যার, কি যেন একটা সাউন্ড। ঠিক আছে স্যার। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এখানে তোমাকে বলি যে আজকাল আর ব্লুম ট্যাক্সোনমি থেকে দিচ্ছে না, কারণ ছাত্রছাত্রীরা সচেতন হয়ে গিয়েছে যে ব্লুম ট্যাক্সোনমি থেকে আমরা প্রশ্নগুলো দিচ্ছি, ছাত্ররা পেয়ে যাচ্ছে, বেশি জিআরএফ পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের বেশি টাকা দিতে হবে। এই জন্য এরা কি করছে, যত পারছে কম পাস করানোর চেষ্টা করছে। তোমাদের টার্গেট রাখতে হবে যে আমরা যেন 10টা পাস করালে তার মধ্যে একটা থাকবো। আমাদের জিআরএফ পেতেই হবে, আর জিআরএফ পেতে গেলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোর দিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। যেমন এই যে দেখো, গেমস এন্ড ব্রিগস মডেলস এর মধ্যে আমরা 5টি ভাগে ভাগ করছি। 5টি ভাগ কিন্তু প্রত্যেককেই তোমরা মুখস্থ করে যাবে, যারা সচেতন ছেলে তারা কিন্তু প্রত্যেকটা মুখস্থ করে যাবে। কিন্তু এই প্রশ্নটা এইভাবে দেবে না, এই প্রশ্নটা ক্রম নির্ণয় করতে দেবে। কিরকম ক্রম নির্ণয় করতে দেবে, যে ভার্বাল ইনফরমেশন কার সঙ্গে যুক্ত। আমি তোমাদের বারবার করে বলছি যে এই স্ক্রিনশট করে রাখলে তোমাদের এক্সট্রা আর পড়তে হবে না। মানে আমি বুঝতে পারছি আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পারলে? তোমাদের কিন্তু বলবে না যে ভার্বাল ইনফরমেশন, এখানে বলবে না যে গ্যাংস ব্রিগস এর মধ্যে যে কোন কোন পার্ট গুলো তোমাদের এর মধ্যে ইনক্লুড হয়েছে, বা বলবে না কত ভাগে ভাগ করেছে এবং কি কি। তার মধ্যে ভার্বাল ইনফরমেশন, ইন্টেলেকচুয়াল স্কিল, কগনিটিভ স্কিল, মোটর স্কিল এন্ড অ্যাটিটিউড, এইগুলো দেওয়ার পরে তোমাদের ক্রম নির্ণয় করতে দেবে। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছো? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের এই 5টে দেওয়ার পরে তোমরা জানো যারা পরীক্ষা দিচ্ছ ক্রম নির্ণয় করতে দেবে। এখন ক্রম নির্ণয়ের সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তোমাদের এরকম ভার্বাল ইনফরমেশন দেবে একদিকে, আর একদিকে যে পাশেরটা আমি দিয়েছি সেই পাশেরটা দেবে, তোমাদের বলবে যে এটার সঙ্গে কার মিল হবে, তারপরে কিন্তু দেবে। তারপর ভার্বাল ইনফরমেশন কার সঙ্গে, এবিলিটি টু স্টেট নলেজ কার সঙ্গে দিচ্ছে। একটু তোমরা একটু করবে, এই মাইক্রোফোনটা যারা ইউজ করছে দেখো, একটু বন্ধ করবে। দেখো এখানে হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল, এটা হচ্ছে সলভ প্রবলেম ইউজিং রুলস। আমি বারবার বলছি পরীক্ষার আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু মুখস্থ করে যাবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, কগনিটিভ স্কিল কি কি লক্ষ্য করছে, সলভ প্রবলেম বাই ক্রিয়েটিং রুলস। এখানে ইউজিং রুলস, এখানে হচ্ছে ক্রিয়েটিং রুলস। মোটর স্কিল, নার্ভাস সিস্টেম এন্ড মাসেলস। অ্যাটিটিউড, ইন্টারনাল স্টেট অফ ইন্ডিভিজুয়াল। এই যে আমি বারবার করে বলছি, এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, এটার সঙ্গে ক্রম নির্ণয় করতে কিন্তু দেবেই। এই জন্য ভার্বাল ইনফরমেশন শুধু পড়লে হবে না, তার সাথে সাথে তোমাদের পড়তে হবে যে এই ভার্বাল ইনফরমেশন কার সঙ্গে রিলেটেড।
বা ভার্বাল ইনফরমেশনের মাধ্যমে কি এবিলিটি এখানে শো করছে, এটা কিন্তু তোমাদের এইটুকু দেখে গেলেই কিন্তু হবে। এই স্লাইডটা বুঝতে পেরেছো তোমরা? এরপরে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে লক্ষ্য করেছো গ্রুপে আমরা নেট সেট কোর্সের জন্য বিভিন্ন রকম জেনারেল পেপার, আমরা সাবজেক্ট, এমনকি আমরা যারা তোমরা অন্যান্য সাবজেক্টে আছে, ইংলিশ আমরা শুরু করছি, ম্যাথমেটিক্স শুরু করব। তোমরা জেনারেল পেপারের জন্য ৩,৯৯৯ টাকা আমরা এই অফারে রেখেছি। মাত্র ২,০০০ টাকা দিয়ে তোমরা এনরোলমেন্ট করবে যারা ইচ্ছুক। এমনকি নেক্সট ডিসেম্বর মাসে টার্গেট রেখেছো, বা যারা তোমরা এই পরীক্ষার যেটা ক্যান্সেল হয়ে গেল আগস্টের ২১ তারিখ থেকে হবে, তারা তোমরা এনরোলমেন্ট করতে পারো। এবং মক টেস্টের আমরা ব্যবস্থা করেছি। তারপর হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের জন্য আমরা ৮,৯৯৯ টাকায়, যেখানে অন্যান্য কোর্সগুলোতে জন্য অন্যান্য জায়গায় দেখবে যে হিউজ পরিমাণে টাকা রেখেছে, আমরা সবার জন্য পরিকল্পনা করে 1 ইয়ার ডিউরেশনের জন্য মাত্র ৮,৯৯৯ টাকা একটা কোর্স করছি ন্যূনতম বেতনে। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবে যারা তোমরা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও। আর বাংলা এই জায়গায় ৯৯৯ টাকা দিয়ে বাংলা প্রশ্ন বিচিত্রা আমাদের এখানে ৩,০০০-এর উপর প্রশ্ন আছে, সেটা দিকে লক্ষ্য রাখবে। সেই প্রশ্নগুলো কিন্তু আমি বারবার করে বলি যে নেট পাস করতে গেলে কিন্তু প্র্যাকটিস, কে কতটা পড়ছো সেটা বিষয় নয়, তোমরা কতটা প্র্যাকটিস করছো। জেনারেল পেপারের ক্ষেত্রে রি এক্সাম রেখেছি আমরা, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, এটার জন্য আমরা ন্যূনতম ফিস ধার্য করেছি ১৯৯ টাকায়। এবং বাংলা রি এক্সামের জন্য আমরা ২৯৯ টাকা রেখেছি ন্যূনতম ফিস, তোমরা ২৯৯ টাকা দিয়ে এনরোলমেন্ট করবে। এবার আমি ব্লুম ট্যাক্সোনমির যে পার্টটা বলেছিলাম, আমি একটা পার্ট বলেছিলাম যে কি, এখানে তোমরা দেখবে যে ব্লুম ট্যাক্সোনমির আর একটা পার্ট বলেছি এখানে, যে এর মধ্যে আছে আমার এফেক্টিভ ডোমেনের মধ্যে কি কি। এখানে দেখুন 5টা ছিল, তার সঙ্গে সঙ্গে 6টা ইনক্লুড হয়েছে, এর মধ্যেও 5টি কিন্তু আছে। কেউ বলতে পারবে কি কি আছে? স্যার বুঝতে পারলাম না কি বলছেন, একবার বলুন। হ্যাঁ, আমি বলতে চাইলাম যে ব্লুম ট্যাক্সোনমির যে আমরা কগনিটিভ ডোমেনটা পড়লাম, তারপরে আমরা ইফেক্টিভ ডোমেনের মধ্যে কিন্তু এখানে 5টি পয়েন্ট দেওয়া আছে। দেখো যে 5টি লেভেল দেওয়া আছে, সেই লেভেলগুলোর মধ্যে দেখো যে কি কি দেওয়া আছে, এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন এন্ড ক্যারেক্টারাইজেশন। দেখো দেখো যে এফেক্টিভ ডোমেইনের মধ্যে কিন্তু এই 5টি জিনিস তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সাইকোমোটর ডোমেইনের মধ্যে ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে 5টা দেওয়া আছে, সেই 5টা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে, কিন্তু এই 5টাকে তোমরা মাথায় রাখবে। কোথাও কোথাও দেওয়া আছে অবজার্ভিং, ইমিটেশন, প্র্যাকটিসিং, অ্যাডাপ্টিং এন্ড ন্যাচারালাইজেশন। এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। আর আমি যেটা বললাম ভার্বাল গেমস এন্ড ব্রিক্স মডেলস এর মধ্যে পাশে দিয়ে দিয়েছি, এটাও স্ক্রিনশট করে রাখবে। প্রত্যেকদিন ঘুমানো যাওয়ার আগে পর্যন্ত, শোয়ার আগে তোমরা কিন্তু একবার করে চোখ বুলিয়ে নেবে। এটা কিন্তু প্রত্যেকে স্ক্রিনশট করে নেবে। নেক্সট, লেভেল অফ টিচিং। স্যার আগের স্লাইডটা একটু অন্যটা স্ক্রিনশট নেওয়া হয়নি, আগের স্লাইডটা একটু আনা যাবে? 1 মিনিট।
দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি বারবার করে বলি যে তুমি নেট পেতে গেলে তুমি কতটা পড়ছো সেটা ফ্যাক্টর যেমন করে, তার সাথে সাথে তুমি এটাকে নিয়ে কতটা ভাবছো। ঘুমানোর সময় যেগুলো টপিক তোমার খুব কঠিন মনে হয়, সেই টপিকগুলো প্রত্যেকদিন শোয়ার আগে একবার করে চোখ বুলিয়ে নেবে। এই সমস্ত বিষয়গুলো দেখে নেবে যে কার পর কি কি আছে। এবার দেখো লেভেল অফ টিচিং, এটা পড়েছো। লেভেল অফ টিচিং কে আমরা কটি ভাগে ভাগ করি, কেউ বলতে পারবে? এখান থেকে একটা প্রশ্ন আসে, 3টি কি ভাগ, কি কি কি? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এন্ড রিফ্লেক্টিভ লেভেল। হ্যাঁ, এই যে ছকটা তুমি এটা স্ক্রিনশট করে রেখো। আমি বারবার করে বলছি যে এটাও মধ্যে আসবে, কি আসবে, এখানে দেখবে 2-3টে পার্ট আছে। যেখানে মেমোরি লেভেল প্রথমে বললে যে এখানে মেমোরি লেভেলটা কি শো আপ করে, এটা এখানে মানে কি স্যার thinking- লিস্ট সবগুলো আর কি, যেটা মানে বলো। হার্ড পার্ট মেমোরি লেভেলটা হার্ড পার্ট করেছে। হ্যাঁ, মেমোরি লেভেলটা এখানে ঠিক আছে। এখানে মেমোরি লেভেল, রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে যে, হ্যাঁ মেমোরি লেভেলটা এখানে একটু দেখো যে হচ্ছে একটু হয়েছে। এখানে দেখবে যে মেমোরি লেভেলটা হচ্ছে হারবার্ট, এটা একটু হয়েছে, দেখবে উপরটা নিচে হয়েছে, উপর নিচেরটা উপর হয়ে গেছে। এটা লিখে রাখো যে মেমোরি লেভেলটা হচ্ছে হারবার্ট করবে, আর এটাকে হচ্ছে লিস্ট থটফুল। এই দুটো পয়েন্ট কিন্তু এই জায়গায় মাথায় রাখবে যে মেমোরি লেভেলটা হচ্ছে কি ফোকাস করছে এবং কে বলেছে, এটা কার থিঙ্কিং। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি থটফুল, এটা কে বলছে? বাই কে? মরিসন। এই ছবিটা মাথায় রাখবে। তারপর হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, মোস্ট থটফুল বাই হান্ট। এটা স্ক্রিনশট করার আগে পাশে কিন্তু লিখে রাখবে, এটা একটু চেঞ্জ হবে। এবার প্রাইমারি পজিশন। প্রাইমারি পজিশনের মধ্যে আমি তোমাদের বলি যে প্রাইমারি পজিশনের মধ্যে আমি তো মেমোরি লেভেল, যে এখানে প্রাইমারি পজিশনের মধ্যে কে থাকবে, মেইন ভূমিকা কে থাকবে? টিচার থাকবেন। টিচার। একদম মাথায় রাখবে যে প্রাইমারি পজিশন মানে যে প্রাইমারি যখন শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি পজিশনে কিন্তু শিক্ষকই কিন্তু মূল ভূমিকা গ্রহণ করে। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে এর মধ্যে student থাকবে। এখানে টিচার এন্ড লার্নার দুজনেই কিন্তু ভূমিকা গ্রহণ করে। আর রিফ্লেক্টের মধ্যে কে করে? অনলি স্টুডেন্ট। অনলি স্টুডেন্ট, লার্নার। এই স্ক্রিনশট করে কিন্তু রাখবে। শুধু জাস্ট এই জায়গাটাই একটু চেঞ্জ হবে, তোমরা হারবার্ট আর হান্ট এটা একটু ঠিক করে নিও। ওকে, স্ক্রিনশট নিয়েছো এটা? নিয়েছো? এবার দেখো নেচার অফ টিচিং, এটা খুব ইম্পর্টেন্ট। নেচার অফ টিচিং, টিচিং এর প্রকৃতিটা এখানে জানতে হবে। কি কি বলতো তোমরা পড়েছো? পার্সপেক্টিভ থাকবে, ডাইনামিক, প্রোগ্রেসিভ, সোশ্যাল অ্যাক্টিভিটি থাকবে। ডাইনামিক মানে কি? গতিশীল, সবার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। আর ফ্লেক্সিবিলিটি থাকবে, আর প্রোগ্রেসিভনেস থাকবে, রিফ্লেক্টিবিলিটি থাকবে, এবং সিম্পল টু কমপ্লেক্স হবে, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হবে, নোন টু আননোন, পার্টিকুলার টু জেনারেল, হোল টু পার্টস, অ্যান্ড সাইকোলজিক্যাল টু লজিক্যাল, অ্যানালাইসিস টু সিনথেসিস। দেখো তোমাকে আমি বলি এখান থেকে কিরকম প্রশ্নটা কিভাবে আসবে বলো তো? কেউ বলতে পারবে এখানের মধ্যে প্রশ্নটা কিভাবে আসবে? তোমরা তো পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা শুদ্ধ অশুদ্ধের মতন আসে, আবার জিগজ্যাগ মেলানোর মতনও আসে। হ্যাঁ, এখান থেকে তোমাদের বলবে যে নেচার অফ টিচিং পয়েন্ট প্রশ্ন করে, তারপর বলবে যে এই সমস্ত পয়েন্টের মধ্যে
কোনটা নেচার অফ টিচিং এর মধ্যে আসবে, সবকটা কিন্তু দেবে না। তোমাদের এই যে ডাইনামিক, এই শব্দগুলো মাথায় রাখতে হবে। সোশ্যাল, হিউম্যান, বোথ আর্ট এন্ড সায়েন্স। এই যে দেখো, এখানে টিচিং ইজ মোরাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু নেচারের মধ্যে আসবে। টিচিং ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল, এটা আসবে। টিচিং ইজ কন্টিনিউয়াস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর টিচিং ইজ ইন্টারেক্টিভ। তাহলে দেখো এখানে আমরা কতগুলো পয়েন্ট পেয়ে গেলাম, এখানে 4টে, এখানে 5টা। বুঝতে পারলে? তারপর দেখো, এটা কিন্তু স্ক্রিনশট করে রাখবেন, নেচার অফ টিচিং, এটা কিন্তু প্রশ্ন আসবে। এবার হাউ টু টিচ, এটা ইম্পর্টেন্ট। আমরা কিভাবে শিখবো, কিভাবে শিখবো এটাও কিন্তু প্রশ্ন আসবে, যে কখনোই আমরা শিখবো কিভাবে, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। তোমরা আরোহী অবরোহী পড়েছো তো, মানে যখন টেট পরীক্ষা বা কোনো কিছু দিয়েছো, তখন দেখবে আমরা হাউ টু টিচ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক। আমরা কিভাবে শিখবো, প্রথমেই আমরা কমপ্লেক্সে যাব না, আমরা সিম্পল টু কমপ্লেক্সে যাব। আমরা নন টু আননন, মানে জানা থেকে আমরা কি কোন দিকে যাব, অজানা। অজানার থেকে যাব। ফ্রম সিন টু আনসিন, আমি প্রথমে সিন থেকে আনসিনের দিকে যাব। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্ট, আমরা মূর্ত থেকে বিমূর্তের দিকে যাব। ফ্রম পার্টিকুলার টু জেনারেল, এন্ড ফ্রম হোল টু পার্ট, মানে আমরা সমগ্র বিষয় থেকে একটা অংশে যাব। যেমন সাইকোলজিক্যাল টু লজিক্যাল, এই জায়গাটা আমাকে কেউ বুঝিয়ে দিতে পারবে? সাইকোলজিক্যাল টু লজিক্যাল কি বুঝাতে চেয়েছে? আগে হচ্ছে যে কোনো একটা টপিক টিচার পড়াচ্ছেন, তো সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, পার্সোনালিটি ট্রেট থাকে। তো স্টুডেন্টের সাইকোলজিটা টিচারের বুঝতে হবে, এটা টিচারের একটা বিশেষ অ্যাপটিটিউড, যে স্টুডেন্টের মনস্তত্ত্ব বুঝে তাকে সেই ওয়াইজ সঠিক ডিরেকশন দেওয়া, তাকে কাউন্সেলিং করা, এবং সেখান থেকে আস্তে আস্তে সেই সাইকোলজিটাকে কেন্দ্র করে যে টপিকের দিকে উনি যেতে চাইছেন সেখানে যুক্তি পরম্পরায় ধাপে ধাপে, মানে সিকোয়েন্সিয়ালি অর্ডারে সেই মূল লক্ষ্যটাকে দিকে পৌঁছানো। তুমি কি এর আগে নেট দিয়েছো? হ্যাঁ, এর আগে নেট দিয়েছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। সেট দিয়েছিলাম। সেটটা হয়েছে? হ্যাঁ, সেট কোয়ালিফাই করেছে। গুড। তোমার আমার এখন বিএড 4th সেম চলছে। হ্যাঁ, বিএডটা চলুক। আমি তোমাকে বলি, তোমার যা থিঙ্কিং আমি দেখলাম, তোমার কিন্তু জিআরএফ পাওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। তুমি কিন্তু যদি এবার হয়ে যায় খুব ভালো, কিন্তু তুমি ডিসেম্বরটা টার্গেট নিয়ে নাও জিআরএফ পাওয়ার জন্য। তোমার মধ্যে কিন্তু আমি সেই এবিলিটিটা দেখছি। চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা নয়, আমি দেখো, আমি তো দীর্ঘদিন ধরে 13 বছর ধরে ছাত্রছাত্রী পড়াচ্ছি, ঠিক আছে? এই আজকে একটু আগেই মানে থেকে এই ইউনিভার্সিটি থেকে ছুটতে ছুটতে তোমাদের পড়ানোর জন্য আসলাম। মানে সেই বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে। আমি 13 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাকে আমি, যে তুমি ভালোভাবে আরো মনোযোগ সহকারে পড়ো, তোমার ডিসেম্বরে তোমার জিআরএফ হয়ে যাবে। নেট তো তুমি পাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু টার্গেট রাখো। জিআরএফটা পেলে কি হবে জানো? জিআরএফ পেয়ে গেলে তোমার এখনকার দিনে ইউনিভার্সিটি গুলো, আমি পিএইচডি করছি, আমার পিএইচডি অনগোয়িং চলছে, তোমাদের বলি আমি যে পিএইচডি তে এখন বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো কিন্তু জিআরএফ ছাড়া আর নিতে চাচ্ছে না। তোমরা এটা লক্ষ্য করেছো কিনা জানি না, এখন কিন্তু নোটিশ গুলোই আসছে শুধু জিআরএফ রাই ফর্ম ফিল আপ করবে। এই জন্য ভালোভাবে কিছু ভালোভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নাও, জিআরএফ পেতেই হবে। এই কম্পিটিশন নিয়ে পড়াশোনা করো। আর বাইরে কিন্তু ভীষণ কম্পিটিশন, 10টা 12টা 20টা 30টা 50টা করে সিটের জন্য কিন্তু ভীষণ কম্পিটিশন বাইরে, সবাই পড়াশোনা করছে। আর পড়াশোনাটা করতে হবে
এরকম পার্ট পার্ট করে তুমি সারাদিন ধরে টিচিং অ্যাপটিটিউডটা পড়ে গেলে, কিন্তু তোমাকে ভেবে নিতে হবে, নোট ডাউন করে রাখতে হবে এভাবে, আমি যেভাবে তোমাদের স্ক্রিন শেয়ার করেছি, যেন তুমি আধা ঘন্টা পড়লে তোমার পুরো টপিকটা যেন তোমার পুরো মাথার মধ্যে চলে আসে। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি যখন পড়বে তখন তুমি সমগ্র বিষয় লিখে রাখবে না, শর্ট করে ছোট ছোট বিষয়গুলো লিখে রাখবে, যেন সেগুলোর দিকে নজর রাখলে তোমার পুরো টপিকটা যেন পড়ানো হয়ে যায়। পরীক্ষার আগে তোমার সাবজেক্টে 10টা ইউনিট, তোমার জেনারেল পেপারে 10টা ইউনিট, তুমি কিন্তু 20টা ইউনিট সমুদ্রের মতো তুমি কিন্তু সাঁতরাতে পারবে না। তোমাকে কি করতে হবে, সমস্ত ইউনিট গুলো, সেটা হচ্ছে সাবজেক্টিভ হোক বা হচ্ছে জেনারেল পেপার হোক, তোমাকে কিন্তু সবসময় তোমাদের কিন্তু কি করতে হবে, যে তোমাদের এই যে ছোট ছোট পয়েন্ট করে কিন্তু লিখে রাখতে হবে, তাহলে কিন্তু সম্ভব। দেখো এগুলি স্ক্রিনশট করে রাখবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার যে জিনিসটা খুব সিম্পল, এখানে হচ্ছে একটা ভালো শিক্ষার্থীর এবং এক ভালো শিক্ষকের কয়েকটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি, যেগুলো আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে একজন ভালো শিক্ষার্থীর মধ্যে, একজন ভালো টিচারের মধ্যে। প্রথমে আমি শিক্ষার্থীর গুলো বলছি, ভালো লার্নারের মধ্যে বলছি, হাউ টু নো মেক ইউজ দেয়ার নলেজ। এটা কিন্তু এই জিনিসটা তোমাদের বলছি, যে তোমাদের হাউ টু নো মেক ইউজ অফ নলেজ, তোমার এই নলেজটাকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে তা শিক্ষার্থীরা জানে। শেয়ার দেয়ার নলেজ। ভালো শিক্ষার্থীরা, আমি দেখতাম তোমাদের একটা আমি শেয়ার করি, যে এই গুড লার্নারের মধ্যে আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ফার্স্ট বয় দেখতাম সবার অঙ্ক কষে দিচ্ছে। তারপরে আমি এক স্কুলে পড়াতাম, সেখানে দেখতাম যে একটা স্টুডেন্ট ভীষণ ব্রিলিয়ান্ট, সে দেখতাম যে সবার অঙ্ক কষে দিচ্ছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার তো তাতে সময় নষ্ট হচ্ছে। তখন সে উত্তর কি দিয়েছিল জানো? কি উত্তর হতে পারে? বিষয় চর্চা হবে হয়তো। হ্যাঁ, বলছে স্যার এদের শেখাতে শেখাতে আমার আর কোথাও ভুল হয় না। এটা কিন্তু একদম বাস্তব। তুমি যত, আমরা অনেক ছাত্র আছে দেখবে যে নলেজ শেয়ার করতে চায় না, তারা কিন্তু গুড লার্নারের মধ্যে পড়বে না। যে যত নলেজ শেয়ার করবে তার নলেজ কিন্তু তত বৃদ্ধি পাবে। একটা ভালো লার্নারের মধ্যে কিন্তু এটা হওয়া অবশ্যই দরকার। কিন্তু আমরা অনেকেই ভাবি যে আমি আমার নলেজটাকে শেয়ার করব, তাহলে সে জেনে গেল, আমরা বলতে চাই না। কিন্তু তাহলে কিন্তু আমরা কখনোই ভালো লার্নার হবে না। কারণ তুমি যখন নলেজ শেয়ার করবে, তখন তুমি নলেজ সংগ্রহ করাও তোমার ভাবনা চলে আসবে। ফ্রি ফ্রম নেগেটিভ ইমোশন। ভালো লার্নাররা কিন্তু নেগেটিভ ইমোশনকে, নেগেটিভ আবেগকে, নেগেটিভ কথাবার্তাকে তারা কিন্তু প্রশ্রয় দেয় না। কিউরিয়াস টু লার্ন। আমার একটা ছাত্র ছিল, সে সব সময় বিভিন্ন ধরনের বই পড়ে বেড়ায়। তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি টেক্সট বই পড়ো, নিজের বই পড়ো? সে বলছে যে স্যার আমি অন্য কিছু পড়লে আরো বেশি কিছু জানতে পারি। একটা লার্নারের মধ্যে কিন্তু কিউরিয়াস থাকতে হবে, কৌতূহল থাকতে হবে। ফাইন্ড টাইম ফর রিডিং, মানে হচ্ছে নিজের পড়ার সময় খুঁজে বের করতে হবে, সময় বের করে নিতে হবে। কিন্তু মোবাইল আসার পরে আর একটা জিনিস তোমাদের আমি বলি, যেটা আমি বললাম, যে পড়ার সময় নেট পেতে গেলে, জিআরএফ পেতে গেলে যে জিনিসটাকে প্রথমেই ছুঁড়ে ফেলতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোন। তোমাদের এই মুঠো ফোনটাকে দূরে ছুঁড়ে ফেলতে হবে। যে যতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবে বেশি, শুধু প্রয়োজনীয় সময় ছাড়া, যেমন ক্লাস করা, মক টেস্ট দেওয়া ইত্যাদি বাদ দিয়ে, যে যত রিলস দেখবে তার নেট পাওয়া, জিআরএফ পাওয়াটা কিন্তু তত দূর হয়ে যাবে।
সে কিন্তু, বুঝতে পারলে? এই জন্য মোবাইলটাকে কিন্তু দূরে সরাবে। এরপরে যে জিনিসটা আমি বলি যে একজন ভালো শিক্ষক হতে গেলে কি হতে হবে। দেখো, একটা ভালো শিক্ষক হতে গেলে খুব সুদর্শন সুন্দরী পুরুষ বা সুন্দরী নারী হতে হবে তা নয়। ছাত্ররা কিন্তু আমি দেখেছি যে শিক্ষক বিশাল ভালো সুন্দর দেখতে, বিশাল হ্যান্ডসাম, কিন্তু পড়াতে পারে না। ছাত্ররা প্রথমে তাকে বলবে, স্যার আপনি তো ভীষণ ভালো দেখতে স্যার। প্রথম সপ্তাহটা খুব আকাশে তুলে দেবে, কিন্তু তারপরে সপ্তাহ থেকে তার কেউ ক্লাস করবে না। এটা আমি বলে দিলাম, তোমরা মনে রাখবে। যে একজন শিক্ষককে প্রথম বলবে যে স্যার আপনি ভীষণ ভালো দেখতে। এই জন্য শিক্ষককে সবসময় কোয়ালিফাইড এবং নলেজেবল হতে হবে। শিক্ষকের এর মধ্যে বলতে চাইছি যে শিক্ষকের বিষয়ের প্রতি নলেজ থাকবে। তিনি যে সাবজেক্টটা পড়াবেন সেই সাবজেক্ট সম্পর্কে তার মানে হচ্ছে গভীর নলেজ থাকা দরকার। এবং মোটিভেট স্টুডেন্ট টু সাকসেস ইন লাইফ, ছাত্ররা কিভাবে সাফল্য পাবে সবসময় তিনি মোটিভেট করবেন, প্রেরণা দেবেন। প্রেজেন্ট টু লার্নিং ম্যাটেরিয়ালস ইন ইন্টারেস্টিং ম্যানার সো এস টু এঙ্গেজ স্টুডেন্ট। দেখো, এটা আমার একটা মনে পড়লো যে এর একটা এক্সাম্পল কেউ দিতে পারবে এটা কি বলতে চেয়েছে? মানে কোনো একটা বিষয়ের যে উপস্থাপনা, সেই উপস্থাপনাটাকে হ্যাঁ। খুব কালারফুল এবং ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করতে হবে, যাতে করে স্টুডেন্টরা সেটার প্রতি আকৃষ্ট হয় এবং খুব সহজে সেই শেখার যে বিষয়টা সেটাকে বুঝে নিতে পারে। লার্নিং ম্যাটেরিয়ালস, আজকালকার বর্তমান আধুনিক শিক্ষায় কিন্তু একটা লার্নিং ম্যাটেরিয়ালস একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ তোমাদের একটা এক্সাম্পল দিই আমি, যে গ্রামের স্কুলে যদি কোনোদিন চাকরি পাও, দেখবে যে একটা ক্লাসরুমের মধ্যে 50 থেকে 60টা হচ্ছে বাচ্চা। ক্লাস 5-এ তুমি একদিন পড়াতে গিয়েছো, 50-60টা বাচ্চা সবসময় হই হুল্লোড় চেঁচামেচি করবে, তুমি যা পড়াবে শুনবেই না। কিন্তু তুমি তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কোনো মডেল বা কোনো মেটেরিয়ালস নিয়ে, লার্নিং মেটেরিয়ালস নিয়ে গেলে দেখবে তারা হাঁ করে তাকিয়ে থাকবে। এমনকি তোমাকে প্রশ্ন করবে, স্যার এটা কি, ম্যাম এটা কি। তারা কিন্তু ইন্টারেক্ট হবে পড়ার সাথে। তখন তুমি কি করতে পারবে, সে লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে তাদেরকে বিভিন্ন কাজ দিয়ে বা বিভিন্ন প্রশ্ন করে তুমি তাদেরকে এঙ্গেজ করতে পারবে। আর এই কাজটি যে শিক্ষক যত সুন্দরভাবে করতে পারবেন উনি গুড টিচার। এ লাইফলং লার্নার এন্ড কিপ এন আপডেটিং হিমসেলফ এন্ড কন্টিনিউয়াসলি। এটা কিন্তু দেখবে আগেকার দিনের শিক্ষকরা আমরা দেখতাম যে আর সেই সময় সে যখন পড়াশোনা করতো তারপরে কি পড়েছে সেই পড়ায় চালিয়ে যেত, আর নতুন কোনো আপডেট নিজেকে করতো না। তাই তো, তোমরা দেখেছো তো? হ্যাঁ, কিন্তু বর্তমান গুড টিচার হতে গেলে তোমাকে প্রতি মুহূর্তে আপডেট থাকতে হবে, যে সিলেবাসে কি পরিবর্তন হলো, সিলেবাসে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আসলো, কিভাবে পড়াতে হবে, এমনকি তুমি ছাত্রদের কাছে কিভাবে নিজেকে উপস্থাপন করবে, সেটা কন্টিনিউয়াসলি তোমার শিক্ষা জীবনে তোমার চালিয়ে যেতে হবে। যে আমি একবার আজ থেকে 10 বছর আগে একবার চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছি, আমি আর বই খুলে দেখবো না, তাহলে কিন্তু আমি গুড টিচার হতে পারবো না। গুড টিচার হতে গেলে আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপডেট থাকতে হবে, নিজেকে আপডেট প্রস্তুত রাখতে হবে, সময়ের সাথে সাথে, শিক্ষা ব্যবস্থার সাথে সাথে, সিলেবাসের সাথে সাথে আমাকে নিজেকে আপডেট রাখতে হবে। হ্যাজ পজিটিভ অ্যাটিটিউড এন্ড গুড সেন্স অফ হিউমার, এটা কিন্তু ভালো শিক্ষকের একটা অন্যতম বৈশিষ্ট্য। পজিটিভ অ্যাটিটিউড আর গুড সেন্স অফ হিউমার, এটা কিন্তু একটা ভালো শিক্ষক হতে গেলে এই যে বৈশিষ্ট্যগুলো, আমি অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সব থেকে 5টা 6টা বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি, এটা তোমরা স্ক্রিনশট করে রাখবে। বুঝতে পেরেছ? নেক্সট, হ্যাঁ, ভেরিয়েবল অফ টিচিং, এই প্রশ্নটা কিন্তু আসবে।
এর মধ্যে কি বুঝাতে চেয়েছে বলতো এটা? বলো, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা স্ক্রিনশট করে রাখবে। ভেরিয়েবলস অফ টিচিং কে কয় ভাগে ভাগ করি আমরা? কে বলতে পারবে? 2 ভাগে। এখানে আমরা 3 ভাগে ভাগ করছি। গুড। এখানে দেখবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্টারভিং ভেরিয়েবল। এখানে হচ্ছে দেখবে যেখানে বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কে আসবে বলো তো? স্টুডেন্ট আসবে স্যার। হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের ক্রম নির্ণয় করতে আসবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কে আসবে, কেন আসবে। স্টুডেন্ট মানে নির্ভরশীল, টিচারের ওপরে নির্ভরশীল। গুড। যে সে একটা শিক্ষক, শিক্ষার্থী সব সময় শিক্ষকের উপরে নির্ভরশীল, তাই তারা ছাত্ররা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেন, কাকে ধরবো? টিচার। টিচারকে। কেন? টিচার তো টিচারের যে জ্ঞান সেটা স্টুডেন্টের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেটা সে নিজে সংগ্রহ করবে এবং সেটা স্টুডেন্টের মধ্যে ট্রান্সফার করবে। গুড। আর একটা জিনিস দেখো যে ইন্ডিপেন্ডেন্ট এই কারণে হচ্ছে যে একটা ক্লাসরুমে আমি কি পড়াবো, ঠিক আছে, আমি কিভাবে কন্ট্রোল করব ক্লাসটাকে, এমনকি কিভাবে লিড দেব ক্লাসটাকে, এবং প্রসেসিং অফ টিচিং কি হবে সেটা সেই টিচার সমস্ত। নির্ধারণ হ্যাঁ, করবে। এটা কে সিদ্ধান্ত নেবে? এগুলো টিচার। টিচার নেবে। তাই টিচারকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছি। এইগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা কিন্তু মুখস্থ রাখবে। আমি বারবার করে বলছি, নেট যে যত বুঝে আর মুখস্থ রাখতে পারবে কিছু কিছু বিষয়, তার সে তত তাড়াতাড়ি জিআরএ বা নেট অ্যাচিভ করবে। তারপর হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। এখানে কি আসছে তার মধ্যে? কারিকুলাম। হ্যাঁ, ইন্টারভেনিং মানে হচ্ছে মাধ্যম। এখানে এই দেখবে যে এই দুটোর মধ্যে যে মাধ্যম হয়ে যাচ্ছে কে? কারিকুলাম, পাঠ্য। পাঠ্য কেন? যেটাকে মানে যেটার মধ্য দিয়ে দুজনের মধ্যে যোগাযোগ থাকবে সেটাই হলো কারিকুলাম। গুড। কার মধ্যে যোগাযোগ? টিচার এবং স্টুডেন্ট। টিচার এন্ড স্টুডেন্টের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু প্রশ্নে আসে। স্ক্রিনশট নিয়েছো? এরপরে দেখো, আমি একটা সিম্পল জিনিস, তোমাদের একটা সিম্পল টপিক আমি তোমাদের তুলে ধরতে চেষ্টা করেছি। মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। এর মধ্যে কি বোঝাতে চেয়েছে বলতো এই ছবিটার মধ্যে দিয়ে? দেখো, মেথড অফ টিচিং। হ্যাঁ, টিচার স্টুডেন্ট আর টিচিং মেথডের রিলেশন। এখানে আমি দেখো, এখানে আমি বুঝাতে চেয়েছি যে একটা হচ্ছে টিচার সেন্ট্রিক পড়াশোনা আর একটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক পড়াশোনা। দেখো, এই জিনিসটা বুঝতে পারবে যে নলেজ টিচার কি করছে, টিচারের নলেজটা স্টুডেন্টরা সব পেয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু যখন স্টুডেন্টরা যে লার্নার সেন্ট্রিক কিন্তু যখন পড়াশোনা হবে, দেখবে যে শিক্ষকের নলেজটা কিভাবে রাউন্ড হচ্ছে গ্রুপের মাধ্যমে, কিভাবে ফ্লো হচ্ছে নলেজটা, দেখতে পাচ্ছ তো প্রত্যেকটাই। এই জন্য এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু লার্নার সেন্ট্রিক হওয়া খুব দরকার। আগে কি হতো, টিচাররা আসতো নিজের মতো করে পড়িয়ে দিয়ে চলে যেত, কিন্তু এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেটা করলে হবে না। এখন গ্রুপ অফ স্টুডেন্টের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে হবে, টিচার একজন মাধ্যম হবে, বাকি সময় ওরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাদের নলেজ কি করবে, যে একে অপরের কাছে শেয়ার করবে। এই জন্য যে এখন হচ্ছে গ্রুপ পদ্ধতি, এই জন্য শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু লার্নার সেন্ট্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক। এটা কিন্তু এই 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 ছবিটার মধ্যে দিয়ে তোমাদের কনসেপ্টটা চলে আসবে। থ্যাংক ইউ। আজকের যে আমরা
তোমাদের আমাদের বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আমাদের এই ছোট্ট প্রয়াস, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এটা স্ক্রিনশট করে রাখবে। আমাদের স্যার ম্যামেদের সঙ্গে তোমরা যোগাযোগ রাখবে আর এই নাম্বারটা ইনক্লুড করে রাখবে। হ্যালো স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার একটা বলছি প্রশ্ন যে জিজ্ঞেস আপনি করছিলাম। যে নতুন আমি দাঁড়াও, আমার একটু ফেসটা তোমাদের দেখাই। দাঁড়াও 1 মিনিট ভাই। এক মিনিট। হ্যাঁ, তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব। এবার বলো। বলছি কি স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যে ক্লাস যে জয়েন করলাম, হ্যাঁ যে আমাদের যে একটা ফি দিতে হবে, এটা কি অনলাইন পেমেন্ট করতে হবে? দেখো, আমাদের বিভিন্ন রকম এখন বর্তমানে আমরা ফ্রি ক্লাস করছি তোমাদের সামনে পরীক্ষা এবং ডিসেম্বরকে লক্ষ্য রেখে। যে তোমাদের 21 তারিখে, যে আগস্ট মাসে 21 তারিখে হচ্ছে, এটার জন্য আমরা এটা কোনো রকম ফি ধার্য করিনি। তোমরা ডিসেম্বরকে লক্ষ্য রেখে, এমনকি আমরা অনেক মক টেস্টের ব্যবস্থা করেছি। আমরা আমাদের ইনস্টিটিউটের সঙ্গে তোমরা যুক্ত হতে চাইলে এখানে দেখবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের বিজ্ঞাপন দিয়েছি। তোমরা স্যার ম্যামেদের সঙ্গে যোগাযোগ করবে, এমনকি ফোনে সমস্ত যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। দেখবে আর একটা জিনিস তোমাদের আমি বলি, মক টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি, ছাত্রদের সুবিধার্থে আমরা ন্যূনতম ফিয়ে তোমাদের ব্যবস্থা করেছি। আর যে সমস্ত মক টেস্ট গুলো আমরা নেব, পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে, সে সমস্ত প্রশ্ন আমরা সেই পরীক্ষাগুলোতে, মক টেস্ট গুলোতে রাখার চেষ্টা করেছি। তোমরা তাতেই উপকৃত হবে। হ্যাঁ স্যার, বলছি যে পেমেন্টটা কি অনলাইন করতে হবে? বলো, আর কারো প্রশ্ন কিছু আছে? স্যার একটা জিনিস আমি একটু বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা নেই, বলো। যে বেঞ্জামিন ব্লুমসের যে পিরামিডটা আছে না, হ্যাঁ বলো। ওইটা আমার একটু হ্যাঁ, স্ক্রিনশট পিরামিডটা বলো। নেওয়া হয়নি। তুমি ওইটা screenshot মানে নেবে, তাই তো? পার্টটা মানে, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওই পিরামিডের পার্টটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আমি পিরামিডের পার্টটা গ্রুপে দিয়ে দেবো, তুমি ওখান থেকে সংগ্রহ করে নিও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর বাকিদের ওকে, প্রত্যেকে শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, গুড নাইট।